হযরত ইউসুফ আলাইহিস সালামের শাসনাধীন গ্রাম তুন আল জাবাল। প্রাচীন কাল থেকে কৃষি উৎপাদনে বিশেষ ভূমিকা রেখে এসেছে এই অঞ্চলটি। এখানেই ছড়িয়ে ছিটিয়ে আছে হযরত ইউসুফ আলাইহিস সালামের সময়কার বিভিন্ন নিদর্শন। আল কুরআনে বর্ণিত মিশর দুর্ভিক্ষের পূর্বে নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজ হাতে খননকৃত বাহরে ইউসুফ বা ইউসুফ সাগর, যে বরকতময় নদীর পানি শীত কিংবা গ্রীষ্মে কখনোই তার প্রবাহ হারায় না। এটি শুধু নদীই না, এটি আমাদের আবেগ ও ভালোবাসার জায়গা। বনি ইসরাইলের পুত্র আজিজে মিশর সশরীরে এ নদী খননে অংশগ্রহণ করেছিলেন। আপনি যদি এর প্রবাহর দিকে লক্ষ্য করেন তাহলে একটি অদ্ভুত বরকত উপলব্ধি হবে, কারণ শীত কিংবা গ্রীষ্মে কখনো এর প্রবাহ কমে আসে না। বন্ধুরা, আমরা অবশেষে চলে এসেছি সেই বাহরে ইউসুফের কাছে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই নদী। ভর দুপুরে শীতকালীন মিষ্টি রোদ গায়ে মেখে পথ চলছি হযরত ইউসুফ আলাইহিস সালামের শাসনাধীন তুন আল জাবাল পর্বতমালার পাদদেশের মেঠো পথ ধরে। আজকে আমাদের গন্তব্য হযরত ইউসুফ আলাইহিস সালামের নিজ হাতে নীলনদের শাখা থেকে যে নদী খনন করেছে সে নদী দেখতে। আজ সবার চোখে মুখে বেশ বিস্ময় অনুভব করছিলাম, কারণ কুরআনে বর্ণিত মিশর দুর্ভিক্ষের কথা আমরা সবাই কম বেশি জানি। মিশর দুর্ভিক্ষের পূর্বে এ অঞ্চলের কৃষি সম্প্রসারণের জন্য এবং দুর্ভিক্ষ প্রতিরোধে এ অঞ্চলের কৃষি তৎপরতা বাড়ানোর জন্য খনন করা হয়েছিল সে ঐতিহাসিক নদীর। আমরা এখন সে পথেই চলছি, সে দিকেই যাচ্ছি। চারদিকে এত এত সবুজ আর অপরূপ প্রকৃতি গড়ে উঠেছে মূলত সেই হযরত ইউসুফ আলাইহিস সালামের খননকৃত নদীর কারণেই, যে নদীর পানি সজীব করেছে এ অঞ্চল এবং আশপাশের সমস্ত এলাকা, হাজার হাজার বছর ধরে বাড়িয়েছে কৃষির সম্ভাবনা। মরুভূমির মধ্য দিয়ে চলছি, কখনো কখনো সবুজ মরুদ্যান, আবার কখনো কখনো বিজন মরুভূমি অবলক্ষণ করতে করতে। বন্ধুরা, পথিমধ্যে আমাদের গাড়িটি প্রবেশ করলো একটি স্বর্গীয় মরুদ্যানে। বাহরে ইউসুফ থেকে আসা পানির মাধ্যমে কমলা, মাল্টা, লেবু, জব, আখ এবং চীনাবাদাম সহ এবং হাজার বছরের সেই ইতিহাসের সাক্ষী হব। বন্ধুরা, আমি এখন রয়েছি এ বাগানের। আপনারা তো দেখেছেন যে গাড়ি দিয়ে আমরা ভেতরে ঢুকেছি। এখানে আমরা নেমেছি প্রথম। এখানে রয়েছে উম্মাল যারা কাজ করে তাদের জন্য থাকার জায়গা, আর এদিকটাতে রয়েছে সেচের ব্যবস্থা। এখানে মেশিন সহ সবকিছু রয়েছে, এখানে সেচ দেওয়া হয়। তো আর এই জায়গাটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে জায়গাটা সম্পূর্ণ আঙুরে মোড়ানো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি আঙুর গাছ। এই হচ্ছে আঙুর গাছের শাখা। এখান থেকে উঠে গাছটা একদম পুরো জায়গাটা ছাউনি হয়ে গেছে। আর যেহেতু ছাউনি হয়েছে এবং এখানে কিছু বসার জায়গা রয়েছে, এখানকার মানুষ, এখানে যারা কাজ করে তারা এই জায়গাটিতে বসে। ভেতরের দিকে, ভেতরে আমরা দেখতে পাবো হচ্ছে মাল্টার বাগান, মাল্টা, কমলা এবং সর্বশেষ লেবুর বাগান। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চীনাবাদাম। এই গাছ নাম নাম বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে চীনাবাদাম উঠিয়ে জমি থেকে, এইখানের এই জমি থেকে উঠিয়ে চীনাবাদামগুলো গাড়িতে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন সব চীনাবাদাম। তামাম। এই যে দেখতে পাচ্ছেন সব চীনাবাদাম, এটা সব ভরা চীনাবাদাম এবং চীনাবাদামের লতায় এইদিকে রয়েছে চীনাবাদাম। এদিকে এই দিকের এই জমি থেকে উঠিয়েছে, দেখেন জমিতেও চীনাবাদাম পড়ে আছে। এখন আমরা প্রবেশ করছি একদম মাল্টা বাগানের অভ্যন্তরে। প্রথমে আমরা মাল্টা বাগান দেখব, এরপরে আমরা কমলা বাগানের দিকে যাব। هذا برتقال وليمون بعدها ليمون بعده كده ليمون. هذا احنا لنا في هذا الخيط في الغيط، فعمي ضرب عمي
تمام. هنا بتوع عمي وهنا بتوع عمي. فاحنا لينا جوا خالص هنا. ايوه. ليمون وهذا بلح نخلة. نخلة بلح. نخلة؟ وهذا قصب. ايوه ايوه قصب. বন্ধুরা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আখের গাছ। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আখের গাছ, যদিও পুড়িয়ে দেওয়া হচ্ছে। هذا زي ما قلت. نخل يعني تمر. تمر. هذا ليمون. ايوه বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে লেবুর গাছ। লেবু এরকম নিচে পড়ে পড়ে শুকিয়ে থাকে। হায়দা বুর্তকাল। বন্ধুরা এটা হচ্ছে মানে মালটা, এই মালটা আরো অনেক বড় হবে এবং কালার হবে। এই যে দেখতে পাচ্ছেন শুধু কালার চলে এসেছে। এই মালটা এক একটা বড় বড় একটা মালটা হবে। হাজা বুর্তকাল আইদো না, এটা হচ্ছে বুর্তকাল। এদিক থেকে ওই যে দেখা যাচ্ছে শাখায় শাখায় অজস্র অসংখ্য এরকম মালটা ধরে আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানির লাইন চলে গেছে। وصل ميه للزرع. ده بيوصل ميه فبيسقي الشجر وابتدى الحاجات تطلع ويقطعوه بعد كده يطلع غير التاني. ايوه ايوه বন্ধুরা এই সেচের মাধ্যমেই কিন্তু পুরো জমিতে পানি ছড়িয়ে দেওয়া হয়। আমরা চলে এসেছি লেবুর বাগানের দিকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা বারো এসেছিলাম। يقطعوه يجي يغسلوه هنا فبيعبوه في شكال ويوديه الشارع. আয়ো আয়ো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে লেবু, কি রকম লেবু এখানে পড়ে আছে। এই যে هذا شجرة ليمون. আয়ো ও বলতেছে যে এখানে পুরো বাগানের লেবুটা আনে এখানে প্রথমে রাখা হয়, এরপর এখান থেকে লেবুগুলোকে ধুয়ে বা সুন্দরভাবে ধুয়ে মুছে এরপরে লেবুগুলো এখান থেকে বাজারে নিয়ে যাওয়া হয়। আর এই যে রাস্তাটা, এটারও রয়েছে এক বিশেষ বৈশিষ্ট্য। এটা হচ্ছে পাতা দিয়ে, মানে পতিত জমিতে যে পাতাগুলো পড়ে, বিভিন্ন মালটা গাছ কমলা গাছের যে পাতাগুলো পড়ে সেগুলো দিয়ে আস্তে আস্তে এরকম উঁচু একটি জায়গার মতো করা হয়েছে। আর যদি আপনাদেরকে মালটার একটা বৈশিষ্ট্য দেখাই, তাহলে মালটা গাছের বৈশিষ্ট্য দেখাই, তাহলে মালটা গাছের পাতাটা কিন্তু কিছুটা এরকম মানে লম্বা লম্বা পাতা। আর যদি আপনাদেরকে লেমন অর্থাৎ লেমনের যদি এটা দেখাই, তাহলে দেখবেন যে লেবু গাছের পাতা কিন্তু আমরা সবাই চিনি। এটা হচ্ছে একটা বিশেষ পার্থক্য দুইটার মধ্যে। আর আপনারা দেখেন যে কিভাবে এখানে লেবু হয়ে আছে। مصطفى الراس على التواه. انت رئيس هنا؟ ايوه ابويا مسافر في ليبيا. ايوه বন্ধুরা এই বাগানের যে মালিক, সে মালিকের ছেলে, মালিক মূলত লিবিয়াতে থাকে। আবুকা তামাল হুনা? عمي. আয়ো মালিকের ছেলে হচ্ছে ইনি। মালিক মূলত লিবিয়াতে থাকে এবং লিবিয়াতে সে কাজ করে, প্রবাসের কাজ করে। هذا موتور يا هذا ايوه هذا الموتور اه يطلع ميه من تحت الارض ويوصل هنا الميه تمشي فيه. তামাম তামাম বন্ধুরা এটা হচ্ছে ওই যে মাটির নিচ থেকে ওখান থেকে পানি উঠে মোটর থেকে টেনে এখানে নিয়ে আসে, এরপর এখান থেকে এই ড্রেনের মাধ্যমে পুরো বাগানের ভিতরে ছড়িয়ে পড়ে। এই যে এখান থেকে পুরো বাগানে ছড়িয়ে পড়ে। اقول لك سد البتاع. আমরা একদম বাগানের অভ্যন্তর থেকে অভ্যন্তরে প্রবেশ করেছি। নাম سكوها ميه. ও বন্ধুরা দেখতে পাচ্ছেন বাগানে হয়তো একটু আগেই পানি দেওয়া হয়েছে, বাগানটা এখনো ভেজা দেখা যাচ্ছে। বালু تعال تعال عمو سعيد انا وجدت عمو محمود. هذا بيوصل ميه. বন্ধুরা এটা হচ্ছে ওর চাচার, আর ওই পাশেরটা হচ্ছে ওর বাপার। এইদিকে আর কোথায় ممكن اخذه ده ماشي. دي اوه دي نعم هذا سكر؟ لا بلدي. سكر؟ السكر ستذهب اترك اترك বন্ধুরা মালিকের ছেলেরা তার একটু মানে
খাওয়াচ্ছি, খেয়ে দেখতে চাই যে আসলে এটা মিষ্টি লাগে নাকি। اسمه ايه صديق؟ انت مصطفى মুস্তাফা। আইওয়া, মুস্তাফা খুলছে কমলা খুলছে, যদিও এখন কমলা পুরোপুরি পাকেনি, সবখানে দুই একটা পাকতেছে, সেটাই খুলতেছে। ওয়াহেদ বাস از واحد واحد تاكل। বন্ধুরা, এখন পর্যন্ত পুরোপুরি মিষ্টি হয়নি, মিষ্টি হবে আরো হয়তো সময় লাগবে কিছুটা। আপনারা দেখতে পাচ্ছেন যে কি রকম কমলা লেবু পেকে আছে, যেটা অবিশ্বাস্য যে মোস্তফা দেখাচ্ছে। এইদিকে আছে, এইদিকে আছে, এদিকে আছে, সুফদা এইদিকে আছে। দেখুন বন্ধুরা, দেখুন এই দিকের পুরো মানে কমলার ওজনে ভেঙে পড়বে এরকম একটি অবস্থা পুরোটাই। কিন্তু এখানে কমলা মানে এত হওয়া হয়েছে কমলা, যেটা অবিশ্বাস্য। আর আমার ক্যামেরার পিছনে রয়েছে মুস্তফা। বন্ধুরা, বাগান ঘোরা শেষে ফের আমরা আবার চলতে শুরু করলাম আমাদের সেই কাঙ্ক্ষিত হযরত ইউসুফ আলাইহিসসালামের নিজ হাতে খননকৃত ঐতিহাসিক সেই বাহরে ইউসুফ দেখতে। আমরা অবশেষে চলে এসেছি বাহরে ইউসুফ, অর্থাৎ হযরত ইউসুফ আলাইহিসসালাম যে নদী বা যে খাল থেকে পানি ব্যবহার করে এই অঞ্চল চাষাবাদ কিংবা সবুজ সতেজ করার কাজে ব্যবহার করেছেন, সেই বাহরে ইউসুফের কাছে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই নদী, যে নদী খনন করা হয়েছে। মূলত এটাকে নীল নদের সাথে যুক্ত করা হয়েছে এবং যেটা এখন বর্তমানে প্রবাহমান রয়েছে, এটি হচ্ছে সেই বাহরে ইউসুফ, অর্থাৎ হযরত ইউসুফ আলাইহিসসালামের যে খাল বা নদী যেটাই বলেন না কেন। বন্ধুরা, এবার আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি যে বাহরে ইউসুফ, অর্থাৎ বাহরে ইউসুফ বলে স্থানীয় ভাষায়, বা নাহরে ইউসুফ যেটাই বলেন না কেন। আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখান থেকে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত পাইপলাইন। এখান থেকে পুরো এলাকায়, আসসালামু আলাইকুম, এটা হচ্ছে পাইপলাইন, মানে এখানকার পানি অফিস। এখান থেকে পুরো এলাকায় এই যে নীল নদের পানি কিন্তু পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। আসসালামু আলাইকুম। আমিলে, এটি শুধু নদীই না, এটি আমাদের আবেগ ও ভালোবাসার জায়গা। বনি ইসরাইলের পুত্র আজিজে মিশর সশরীরে এ নদী খননে অংশগ্রহণ করেছিলেন। আপনি যদি এর প্রবাহর দিকে লক্ষ্য করেন তাহলে একটি অদ্ভুত বরকত উপলব্ধি হবে, কারণ শীত কিংবা গ্রীষ্মে কখনো এর প্রবাহ কমে আসে না। এ নদীর প্রবাহের ধারা আমরা আমাদের জীবিকা নির্বাহ করি। আপনি যদি আশেপাশের এলাকাগুলো দেখেন, দেখবেন কত সবুজ এবং সতেজ। সবকিছু মূলত এ নদীর পানি দিয়ে মহান রবের কৃপায় সম্ভব হয়েছে। তাই আমরা নবী হযরত ইউসুফ আলাইহিসসালামকে আমাদের জন্য এবং মিশরের জন্য বরকত মনে করি। খোদা তাআলার প্রতি অসংখ্য শুকরিয়া, কারণ খোদা তাআলা তার এই প্রিয় নবীকে আমাদের মাঝে প্রেরণ করেছিলেন, যার বরকত আমরা আজ অবধি পাচ্ছি। فاهمني ولا مش فاهم؟ نعم شكرا يا استاذ. اسمك ايه؟ وليد. وليد, انا حسن. اهلا وسهلا حبيبي. عامل ايه؟ الله يبارك فيك. বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই নদী, যেই নদীকে বলা হয় স্থানীয়দের ভাষায় যেটা বাহরে ইউসুফ অর্থাৎ বা নাহরে ইউসুফ যেটাই বলেন না কেন। এই নদীতে এই নদী হযরত ইউসুফ আলাইহিসসালাম খনন করেছেন বলে ইতিহাস জানা যায়। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি একদম সেই যে কি বলে যেখান থেকে পানির যে সাপ্লাই, যে পানির যে পাইপলাইন যেখানে, সেখানে রয়েছি এবং এটা একদম নদীর ঠিক মাঝখানে চলে এসেছে। যদি আপনাদের এখান থেকে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে এটি হচ্ছে নদীর একদম মাঝখান। ওই দিকটাতে আমাদের গাড়ি রয়েছে এবং নদীর মাঝখান থেকে একদম, যেহেতু এটা একটা পাইপলাইন, পানির পাইপলাইন, এখান থেকে একদম ওইটা চলে গেছে। আর ওটা হচ্ছে মানে এখান থেকে পুরো এলাকায় অর্থাৎ পুরো এই গ্রামের যত বিশুদ্ধ পানির পানি
সংগ্রহ এখান থেকে হয়, পানির এটা একটা সাপ্লাই বা পানির ধারা। এখান থেকে দেখতে পাচ্ছেন কত কত চমৎকার লাগছে এই নদীটা, এবং এখানকার পরিবেশ সত্যি সত্যি আমাকে ভীষণভাবে মুগ্ধ করে। বাহরে ইউসুফ, যা নীলনদ থেকে আসা ইব্রাহিমিয়া নদীর একটি শাখা। নীলনদ থেকে প্রবাহিত হয়ে এ ঐতিহাসিক নদীটি আলমেনিয়া এবং বেনি সুয়েফ জেলার মধ্য দিয়ে ফায়ুম জেলা পর্যন্ত বিস্তৃত। এটি একাধারে ফায়ুমের একমাত্র পানির উৎস, যেটি উজানে ২৬ মিটার স্তর থেকে কারুনের হ্রদের উপকূলে -৪২ মিটারের স্তরে মিলিত হয়েছে। মিশরীয় ফারাও শাসক চতুর্থ আমেনহোতেব বা আখনাতুনের সময়ে কোরআনে বর্ণিত মিশর দুর্ভিক্ষের পূর্বে হযরত ইউসুফ আলাইহিসসালামের নেতৃত্বে কৃষি সম্প্রসারণ এবং এ অঞ্চলে কৃষি তৎপরতা বাড়ানোর জন্য নীল নদের গতিপথ থেকে নিচু এলাকায় কায়রো থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিম থেকে ফায়ুমের দিকে এই নদী খননের কাজ শুরু হয়। একাধারে নীল নদের বন্যার পানির চাপ কমানোর জন্য এ নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সর্বশেষ এ ঐতিহাসিক নদীটি কারুনের হ্রদে গিয়ে শেষ হয়েছে, যার স্তর সমুদ্রপৃষ্ঠ থেকে -৪৫ মিটার নিচে। কোনো ঐতিহাসিকদের ধারণা অনুযায়ী সাধারণ শ্রমিকদের সাথে তৎকালীন আজিজে মিসর হযরত ইউসুফ আলাইহিসসালাম সশরীরে অংশগ্রহণ করেছিলেন এ নদী খননে। ঐতিহাসিক এ নদীটি বিভিন্ন যুগে বিভিন্ন নাম থাকলেও মিশরে ইসলামের বিজয়ের পর এ ঐতিহাসিক নদীকে ইউসুফ সাগর বা বাহরে ইউসুফ নামে নামকরণ করেছে তৎকালীন মুসলিম শাসকরা।